টেক জায়ান্ট অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন জন টার্নাস। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তার নাম ঘোষণা করেছে, যিনি বর্তমানে সেখানকার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রধান হিসেবে কর্মরত আছেন। টিম কুকের স্থলাভিষিক্ত হতে যাওয়া টার্নাস গেল 25 বছর ধরে অ্যাপলে কাজ করছেন। তিনি আগামী 1 সেপ্টেম্বর নতুন এই দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়াও একই দিনে তিনি পরিচালনা পর্ষদেও যুক্ত হবেন। আর এতদিন প্রধান নির্বাহীর দায়িত্ব সামলে আসা টিম কুক এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। প্রযুক্তি জায়ান্টটিকে গেল 15 বছর ধরে নেতৃত্ব দেওয়ার পর তিনি পদত্যাগ করেন। অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে কাজ করাকে জীবনের অন্যতম অর্জন বলে উল্লেখ করে টিম কুক বলেন, জন টার্নার্স একজন প্রকৌশলী যার আছে সততা ও সম্মানের সাথে নেতৃত্ব দেওয়ার মতো হৃদয়। নিঃসন্দেহে তিনি অ্যাপলকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। এছাড়া নিজের নতুন ভূমিকায় টার্নার্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন টিম কুক। ইসরায়েলি নিয়ন্ত্রিত একটি এলাকার ভেতরে সক্রিয় ইসরায়েল সমর্থিত একটি মিলিশিয়ার সদস্যরা খান ইউনিসের পূর্বে হামাস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করার পর ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিলিশিয়ার সদস্যরা যখন পিছু হটার চেষ্টা করছিল, ঠিক তখনই এক হামাস যোদ্ধা তাদের যানবাহনের দিকে একটি অ্যান্টি ট্যাঙ্কার গ্রেনেড নিক্ষেপ করে। এরপর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একটি ভিডিওতে দেখা যায় কালো ইউনিফর্ম পরা এবং AK-47 ধরনের অ্যাসল্ট রাইফেল বহনকারী কিছু বন্দুকধারী, যাদের ওই মিলিশিয়ার সদস্যদের বলে ধারণা করা হচ্ছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে হামাস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করছে। এরপর গুলির শব্দ শোনা যায়। রয়টার্সে প্রকাশিত ওই ভিডিওর অবস্থান ও দৃশ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভবন ক্ষতিগ্রস্ত কাঠামো এবং রাস্তার বিন্যাস স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিল রয়েছে। ঘটনাটি নিয়ে হামাস, যারা এসব গোষ্ঠীকে ইসরায়েলি সহযোগী হিসেবে আখ্যা দেয় কিংবা সংশ্লিষ্ট মিলিশিয়া, কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। এ ধরনের ছোট ও স্থানীয় পর্যায়ের গোষ্ঠীর উত্থান হামাসের উপর চাপ বাড়াচ্ছে এবং বিভক্ত ধ্বংসস্তূপে পরিণত গাজাকে স্থিতিশীল ও একীভূত করার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে। এইসব গোষ্ঠী সাধারণত ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সক্রিয় থাকায় অনেকের কাছে তারা অজনপ্রিয় বলে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। এখন কি হবে এই যুদ্ধের ভবিষ্যৎ? শান্তি চুক্তিতে একমত হবে দুই পক্ষ, নাকি আবারও বাজবে যুদ্ধের দামামা? বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যু। ইরান ইসরায়েল উত্তেজনার এই অধ্যায়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও বাড়ছে জল্পনা কল্পনা। আর ঠিক এমন সময়েই বিস্ফোরক মন্তব্য এসেছে ইরানের পক্ষ থেকে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক শীর্ষ কমান্ডার দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন। মঙ্গলবার ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্য করেন দেশটির সামরিক সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আবদুল্লাহি। তার ভাষায়, IRGC এমন অবস্থায় নিয়ে গেছে যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হতাশা ও ক্লান্তির দ্বার প্রান্তে, আর সে কারণেই তারা যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, তিনি সরাসরি ট্রাম্পকে মিথ্যাবাদী বলেও আখ্যা দেন। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে ভিন্ন সুর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় তার অবস্থান খুবই শক্তিশালী। এমনকি তিনি বলেছেন, আজই ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হতে পারে। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে না এলে মার্কিন সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময়ে সরঞ্জাম গুছিয়েছে সেনারা এবং নির্দেশ পেলেই ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা। আর সিএনবিকে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির সময়টা ইরানও হয়তো কিছুটা গুছিয়ে নিয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তুতি প্রায় সম্পন্ন, তবে এখন পর্যন্ত সেখানে পৌঁছেনি কোনো ইরানি প্রতিনিধি দল, যা পুরো পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই অচলাবস্থার মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে, বর্তমান উত্তেজনা কি নতুন কোনো যুদ্ধের দিকে গড়াচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলেই থামবে এই সংঘাত? বিশ্বজুড়ে নজর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তিনি কি পারবেন এই উত্তেজনা থামাতে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? শুরু হবে আবার যুদ্ধ? সেই উত্তর খুঁজছে পুরো বিশ্ব। ওমান উপসাগরের নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী, আর ইসলামাবাদের বিলাসবহুল হোটেলের করিডোরে জমেছে উৎকণ্ঠার পাহাড়। একদিকে শান্তির সাদা পতাকা উড়ানোর তোড়জোড়, অন্যদিকে সমুদ্রের বুকে মার্কিন মিসাইল গর্জন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ ঘনীভূত। ঘটনার সূত্রপাত গত রোববার, যখন ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর ইউএসএস স্প্রুয়েন্স গতিরোধ করে একটি ইরানি কার্গো জাহাজের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এটি ছিল অবরোধ ভাঙার চেষ্টা, আর তেহরানের চোখে এটি নিছক সশস্ত্র জলদস্যুতা। মাঝ সমুদ্রে গুলি চালিয়ে জাহাজ জব্দের সেই ভিডিও এখন বিশ্বজুড়ে উত্তেজনার পারদ চড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে ফোনে জানিয়ে দিয়েছেন সাফ কথা, ওয়াশিংটনকে আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই। যখনই আলোচনার টেবিলে বসার কথা হয়, তখনই যুক্তরাষ্ট্র পেছন থেকে ছুরি মারে। আরাকচির কণ্ঠে ছিল চরম ক্ষোভ আর অনাস্থার সুর, যা কূটনীতির ভবিষ্যৎকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। এদিকে তেহরান হাত গুটিয়ে বসে নেই। মার্কিন রণতরী লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। তাসনিম নিউজ জানাচ্ছে, ওমান উপসাগরে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে তেহরান এখন যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। যদিও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে আগুনের স্ফুলিঙ্গ যে কোনো মুহূর্তে দাবানল হয়ে ছড়িয়ে পড়তে পারে। ইসলামাবাদে যখন মার্কিন বিশেষ দূতদের বহনকারী C-17 গ্লোবমাস্টার বিমানগুলো অবতরণ করছে, তখন তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রচার করছে অন্য সুর। তারা বলছে, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় শান্তি আলোচনার দ্বিতীয় পর্বে অংশ নেয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই। পাকিস্তানের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় আর 20,000 সেনার উপস্থিতি যেন এক নিস্তব্ধ মঞ্চের মহড়া হয়ে দাঁড়িয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা শত্রুকে বিশ্বাস করি না। তার মতে, আলোচনার টেবিল সাজানো হয়েছে কেবল সময় ক্ষেপণের জন্য। 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা তেহরানকে শিখিয়েছে যে শান্তির আড়ালে ওয়াশিংটন আসলে যুদ্ধের প্রস্তুতি নেয়। তাই ইরানও এখন আর কেবল কথায় নয়, কাজের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত। এই চরম উত্তেজনার আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে, দাম বেড়েছে এক ধাক্কায় 4%। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের অনমনীয় অবস্থান এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ জব্দের ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। সাধারণ মানুষের পকেটে যখন টান পড়ছে, তখন ক্ষমতার লড়াই চলছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে। ইরানের অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাভি এক ভিডিও বার্তায় দেখিয়েছেন তাদের ড্রোন ও মিসাইলের বিশাল মজুদ। তিনি দাবি করেছেন, যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করেছেন। শত্রুরা যখন সরবরাহ সংকটে ভুগছে, ইরান তখন যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে নিজেদের সাজিয়ে নিয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আগুনে ঘি ঢেলে বলছেন, যুদ্ধ শেষ হয়নি। আর্জেন্টিনার প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন, এটি কেবল একটি সংঘাত নয়, বরং সভ্যতার লড়াই। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিরুদ্ধে আরও বড় কোনো অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি করছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী হিসেবে পরিচিত। সেটির নিয়ন্ত্রণ নিয়ে ইব্রাহিম আজিজির বক্তব্য ছিল চূড়ান্ত। তিনি বিবিসিকে বলেছেন, এই প্রণালীর নিয়ন্ত্রণ ইরান কখনোই ছাড়বে না, এটি তাদের অবিচ্ছেদ্য অধিকার। তেহরান এখন এমন এক আইন করতে যাচ্ছে যা তাদের সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে পূর্ণ কর্তৃত্ব প্রদান করবে। ইসলামাবাদের হোটেলগুলো যখন সিল করা হচ্ছে এবং বুলেট প্রুফ গাড়িগুলো মার্কিন প্রতিনিধিদের অপেক্ষায় দাঁড়িয়ে, তখন প্রশ্ন জাগছে, ইরান কি শেষ মুহূর্তে আসবে? পাকিস্তানের সেনাপ্রধান 3 দিন তেহরানে দৌড়ঝাঁপ করেও কি বরফ গলাতে পারবেন, নাকি ট্রাম্পের বিশেষ দূতদের পাকিস্তান সফর কেবল একটি কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে?
হরমুজ প্রণালীর শান্ত জলে হঠাৎ কেঁপে উঠল গোলাগুলির বিকট শব্দ। নীল জল লাল হয়ে উঠল উত্তেজনার রঙে। লক্ষ্যবস্তু দুটি ভারতীয় সুপার ট্যাঙ্কার সুনমার হারল্যান্ড ও জাগ আন্নাপূর্ণা। প্রতিটি প্রায় 2 মিলিয়ন ব্যারেল তেল বহনে সক্ষম এই জাহাজগুলো ইরাক থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতের পথে যাত্রা করেছিল, কিন্তু ইরানের কোস্ট গার্ড তাদের আটকায়। আগে সরে যাও, ফিরে যাও নিজ গন্তব্যে। ইরানি বাহিনীর রেডিওতে ভেসে ওঠে কড়া বার্তা, তারপর সতর্কীকরণ গুলি। জাহাজগুলো থমকে যায়, পাল তুলে ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনা শুধু একটি জাহাজ আটকের নয়, এটি একটি নতুন ভূ রাজনৈতিক থ্রিলারের সূচনা মাত্র। একদিকে যুক্তরাষ্ট্র কংগ্রেসে স্বীকার করছে ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল ও ড্রোনের মজুদ রয়েছে। অন্যদিকে ইরান প্রমাণ করল মিত্র নয় এমন যে কেউ তাদের জলপথ ব্যবহার করতে চাইলে কঠোর জবাব পাবে। আর এই তালিকায় এবার যুক্ত হল শক্তিশালী দেশ ভারত। ইরানের সামরিক শক্তির অপ্রকাশিত অধ্যায় মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মহাপরিচালক মেরিন কর্পস লেফটেন্যান্ট জেনারেল জেমস এইচ অ্যাডামস স্পষ্ট জানিয়েছেন, ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল ও খামিকাজি ড্রোনের বিশাল মজুদ রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন ও তার মিত্রদের জন্য বড় হুমকি। তিনি আরও জানান, অপারেশন এপিক ফিউরির সময় যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হলেও দেশটির যুদ্ধ চালিয়ে যাওয়ার দীর্ঘ প্রত্যয় এখনও অটুট। সেখানকার শাসন ব্যবস্থার বাকি অংশ এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ইরানে প্রায় 13,000-এর বেশি হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল মূলত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। আয়াতুল্লাহ খামেনি সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। জ্বালানি খাত ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের সার্বিক যুদ্ধ ক্ষমতা তেমন কমেনি। জেনারেল অ্যাডামসের এই বক্তব্যের পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর মূল্যায়ন আরও স্পষ্ট হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়ার মতো কিছু নেই। হরমুজ প্রণালীতে ইরান আবারও অঘোষিত বন্ধ ঘোষণার মধ্যেই ঘটে যায় ভারতীয় জাহাজে গোলাগুলির ঘটনা। ইরানের দাবি, এই জাহাজগুলোকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের উস্কানিতে তারা প্রণালী পার দেওয়ার চেষ্টা করছিল, তাই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত অবশ্য এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে, কঠিন ভাষায় নিন্দা জানানো হয়েছে। ভারতের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক জলপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা ইরানের দায়িত্ব। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সহ্য করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিল? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে আছে ইসরায়েল ইরান সংঘাতের ভারতের ভূমিকা। ভারতের আদানি গ্রুপ ইসরায়েলকে ড্রোন সরবরাহ করছে বলে অভিযোগ, আর সেই ড্রোন ব্যবহার করা হচ্ছে ইরানের বিরুদ্ধে। এছাড়া শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলার ঘটনায় ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য শেয়ার করেছিল বলেও অভিযোগ রয়েছে। ইরান এই ঘটনার মাধ্যমে পরোক্ষভাবে ভারতকে বুঝিয়ে দিলেও তাদের স্বার্থের পথে বাধা দিলে কঠোর জবাব দেওয়া হবে। ভারত এই মুহূর্তে কূটনৈতিক এক চরম জটিলতার মুখোমুখি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো ও গভীর। ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে ড্রোন সরবরাহের অভিযোগ ভারতকে আরও কঠিন অবস্থানে ফেলেছে। অন্যদিকে ভারত রাশিয়ার সঙ্গে এক চূড়ান্ত নিরাপত্তা চুক্তির দ্বারপ্রান্তে। রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, এই চুক্তি হলে রাশিয়া ভারতে এবং ভারত রাশিয়ায় সেনা মোতায়েন করতে পারবে। স্থায়ীভাবে 3,000 সেনা সদস্য, 5টি যুদ্ধজাহাজ ও 10টি এয়ারক্রাফট 2 দেশের ভূখণ্ডে অবস্থান করতে পারবে। এখন প্রশ্ন, পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে তাহলে রাশিয়া সরাসরি ভারতের পক্ষে যুদ্ধে নামবে? আর চীন যদি আক্রমণ করে তখন রাশিয়া কি করবে? চীন তো রাশিয়ার একই ধরনের কৌশলগত চুক্তিবদ্ধ মিত্র, তখন রাশিয়া কিভাবে সামাল দেবে? এই জটিল সমীকরণই ভারতের পররাষ্ট্রনীতিকে নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইন্ডিয়ান ওশান ও আরব সাগরে ইরানি জাহাজ আটকানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অতর্কিতভাবে জাহাজে ল্যান্ড করে সেগুলো আটক করা হয়, এমনকি বন্দরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এই প্রতিবেদন প্রকাশের পরপরই ইরান অঘোষিতভাবে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের জন্য সরাসরি চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান ইতিমধ্যেই ভারতীয় জাহাজ আটকের ঘটনায় তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে। ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের মতো দেশ যারা বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাদের জন্য একটি বড় সংকট। ইরাকের তেল নির্ভর করছে এই প্রণালীর উপর। ইরান যদি প্রণালী বন্ধই রাখে তাহলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ব্যাহত হবে, বিশ্ব অর্থনীতি তখন ধুঁকবে। ইরানের কৌশল স্পষ্ট, যতক্ষণ না তাদের স্বার্থ রক্ষা হচ্ছে ততক্ষণ হরমুজ বন্ধ থাকবে। আর এই স্বার্থের পরিধিতে এখন যুক্ত হয়েছে ভারতীয় জাহাজের ঘটনা।
ইরান হরমুজ প্রণালী খোলার সময় ঘোষণা করেছিল যে শুধু তাদের মিত্র দেশগুলোর জাহাজ যেতে পারবে। ভারতকে তারা সেই তালিকায় রাখেনি। কেন? ভারত কি ইরানের কাছে অমিত্র হয়ে গেছে? ভারতের আদানি গ্রুপ ইসরায়েলকে ড্রোন সরবরাহ করছে, এটা ইরানের কাছে প্রমাণিত। সেই ড্রোন ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্র যখন ইরানি জাহাজ চালায় তখন ভারত তাদের নৌ ঘাঁটির তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করে বলে অভিযোগ রয়েছে। ইরান এসবের জবাব দিয়েছে এভাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব দুই মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে। এক মেরুতে রাশিয়া, চীন ও ইরান, অপর মেরুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা। ভারত কোথায় দাঁড়াবে? ভারতের জন্য এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, কেননা অর্থনৈতিক ও সামরিকভাবে তাদের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও তাদের গভীর সম্পর্ক। এই কূটনৈতিক দোলাচাল থেকেই বোধহয় হরমুজে ইরানের হঠকারিতার জন্ম। ইরান কি শুধু ভারতকে পরীক্ষা করছে, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশগুলোর জন্য এই ঘটনা একটি সতর্কবার্তা? বিশ্লেষকরা মনে করছেন ইরান যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের শক্তি ও কর্তৃত্ব মেনে নেয়। হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে তাদের যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ভারতীয় জাহাজে গুলি চালানো একই বার্তার বহিঃপ্রকাশ। ইরান তাদের জলসীমা ও স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। হরমুজ প্রণালীর উত্তাল জল থমকে দাঁড়িয়েছে। দুটি ভারতীয় সুপার ট্যাঙ্কার এখন ফিরে গেছে ইরাকের বন্দরে, কিন্তু তাদের নিয়ে প্রশ্ন থেকেই গেল, আবার কবে বেরোবে? কে নিশ্চয়তা দেবে নিরাপত্তার? ইরান কি শুধু সতর্ক করলো, নাকি আরো বড় সংঘাতের ইঙ্গিত দিল? যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মিশন কোন এক অন্ধকার রাতে বাস্তবের রূপ নিতে পারে। তাহলে ইরান কি করবে? হরমুজ পুরোপুরি বন্ধ করে দেবে? বিশ্ব অর্থনীতি তখন দিশেহারা। ভারতের দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে, সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু ইরান কি সেটা আমলে নেবে, নাকি তার কঠোর অবস্থান অটুট থাকবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক বিস্তৃত ভূরাজনৈতিক ধাঁধায়, যেখানে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ, ইসরায়েলের অস্ত্রের হিসাব, রাশিয়ার কৌশলগত অগ্রগতি আর ভারতের সীমাহীন জটিল সমীকরণ। হরমুজ প্রণালীর প্রতিটি ঢেউ যেন ফিসফিস করে বলছে, যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং এর ভয়াবহ পরিণতি এখনো বাকি। আগামী কয়েকদিন কোন দিক মোড় নেওয়া শুরু হয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। কূটনীতির কাঠগড়ায় বসেছে শক্তির খেলা, আর এই খেলায় কে জিতবে কে হারবে তা সময়ই বলে দেবে। ঢাকার আকাশে যেন একটু ভিন্ন অনুভূতি, অন্যরকম আনন্দ। সকালটা অন্য দিনের মতো শুরু হলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ভেতরে চলছিল এক নীরব গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প। এই গল্পটা শুধু প্রযুক্তি স্থাপনের নয়, বরং নিরাপত্তা, কৌশল আর আঞ্চলিক রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যের। অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিল। ঢাকায় চালু হল অত্যাধুনিক এয়ার স্পেস সার্ভেইল্যান্স সিস্টেম, ফ্রান্সের তৈরি গ্রাউন্ড মাস্টার 403M রাডার। সঙ্গে চালু হয়েছে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, যেখান থেকে 24 ঘণ্টা নজরদারি রাখা হবে দেশের আকাশপথে। কিন্তু এই খবরটা শুধু প্রযুক্তিগত উন্নয়নের খবর হয়ে থাকেনি, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বড় কিছু বিষয়: নিরাপত্তা, কৌশল আর প্রতিবেশী সম্পর্কের জটিল সমীকরণ। চলুন একটু পেছনে যাই। 2019 সালে এই প্রকল্পের চুক্তি হয়। দীর্ঘ প্রস্তুতি, নির্মাণ আর প্রযুক্তি স্থাপনের পর 2025 সালে সেটি পুরোপুরি প্রস্তুত হয়। অবশেষে 2026 সালে এসে এটি আনুষ্ঠানিকভাবে চালু হল। খরচ হয়েছে প্রায় 942 কোটি টাকা। সংখ্যা বড়, কিন্তু এর পেছনের উদ্দেশ্য আরও বড়: দেশের আকাশপথকে আরও নিরাপদ করা। নতুন এই রাডার কতটা শক্তিশালী? আসলে প্রতিবেশী ভারত এটা নিয়ে চিন্তিত কেন? সহজ ভাষায় বললে, এটি ঢাকার চারপাশে প্রায় 350 নটিক্যাল মাইল বা প্রায় 650 কিলোমিটার পর্যন্ত আকাশ পর্যবেক্ষণ করতে পারে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরের উপর দিয়ে 450 নটিক্যাল মাইল বা 430 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ন্ত বিমানের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। মানে বাংলাদেশের আকাশসীমার রক্ষকরা এখন অনেক বেশি দেখতে পারে, অনেক বেশি শুনতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই সিস্টেম শুধু যুদ্ধ বা নিরাপত্তার জন্য নয়, বরং বেসামরিক বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত ফ্লাইট ওঠানামা করে। তাদের নিরাপদ ল্যান্ডিং, টেক অফ এবং আকাশের সঠিক পথ ধরে চলা সবকিছুই এখন আরও নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই উন্নত নজরদারি ব্যবস্থার কারণে আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই রাডার সিস্টেমের ক্ষমতা এমন যে এটি সীমান্তের অনেক দূর পর্যন্ত আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে, ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ এর আওতায় পড়তে পারে। এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন, এটা কি শুধু প্রতিরক্ষা উন্নয়ন, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে আরও বড় কৌশল? বিশেষ করে আলোচনায় এসেছে শিলিগুড়ি করিডোর, খুব সরু একটি স্থলপথ যাকে অনেকেই চিকেন স্নেক নামে চেনে। ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পথেই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ বজায় থাকে। এমন একটি সংবেদনশীল অঞ্চলের কাছাকাছি উন্নত নজরদারির ব্যবস্থা স্থাপন স্বাভাবিকভাবেই অনেকের দৃষ্টি কেড়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। ঢাকার মতে এটি সম্পূর্ণরূপে একটি প্রতিরক্ষামূলক এবং বেসামরিক নিরাপত্তা উন্নয়নের অংশ। আধুনিক বিশ্বে প্রতিটি দেশই তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে চায়। সেই দিক থেকে এটি একটি স্বাভাবিক পদক্ষেপ। ফ্রান্সের প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। থ্যালেস নামের একটি বিশ্বখ্যাত প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি এই সিস্টেম তৈরি করেছে। তাদের দাবি, এই রাডার যে কোনো ধরনের উড়ন্ত বস্তু শনাক্ত করতে সক্ষম, তা সে বাণিজ্যিক বিমান হোক, ড্রোন হোক বা অন্য কিছু। সব মিলিয়ে ঢাকার আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি সচেতন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই প্রযুক্তিগত অগ্রগতি কি শুধুই নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি নতুন কৌশলগত প্রতিযোগিতার দরজাও খুলে দেবে? সময়ই তার উত্তর দেবে। এই মুহূর্তে যা স্পষ্ট তা হল, বাংলাদেশ নিজেদের আকাশের উপর আরও দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। আর সেই চেষ্টারই নতুন অধ্যায় শুরু হল এই অত্যাধুনিক রাডার সিস্টেমের মাধ্যমে। ঢাকার আকাশে এখন শুধু বিমান উড়ছে না, উড়ছে নতুন এক বাস্তবতার ইঙ্গিত। যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে, অথচ এখনও যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের কোনো নামগন্ধ নেই। ওদিকে পাকিস্তান এখনও আশা করেই যাচ্ছে বৈঠক হবে। এমন পরিস্থিতিতে এক বিরাট অনিশ্চয়তায় ঝুলছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আর সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী। যুদ্ধবিরতি শেষ হতে আর বাকি নেই বেশি সময়। আগামী বুধবার বর্তমান যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এর মাঝে বৈঠক না হলে বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে আবার হামলা। এদিকে পাকিস্তানের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন পর্যন্ত অনিশ্চিত। কোনো পক্ষই নিশ্চিত করেনি যে আলোচনা হবে কিনা। আলোচনা সম্ভাব্য কেন্দ্র ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই সফরে যেতে পারেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যা কূটনৈতিক তৎপরতাকে কিছুটা গতি দিলেও নিশ্চিত কোনো অগ্রগতি এখনও দেখা যায়নি। অন্যদিকে তেহরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা ইসলামাবাদে আলোচনার পরবর্তী দফার কোনো পরিকল্পনাই করছে না। ইরানি কর্মকর্তাদের মতে আলোচনায় এমন শর্ত চাপিয়ে দেওয়া হতে পারে যা তারা গ্রহণ করতে প্রস্তুত নয়। এই আশঙ্কায় তাদের অবস্থান কঠোর করেছে। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতি শেষে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে বসে থাকবে না ইরানও। যুদ্ধক্ষেত্রে নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে তেহরান। তিনি স্পষ্ট করে বলেন, প্রয়োজনে ইরান নতুন কাঠ ব্যবহার করবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে যুদ্ধবিরতি শেষের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়েছে। আলোচনার দরজা খোলা থাকলেও আস্থার ঘাটতি ও কঠোর অবস্থানের কারণেই সেই দরজা কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে তা এখনও অনিশ্চিত। ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে আজ 5.2 মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্ত আছে। হোমালিন এলাকাটি সাগাইং প্রদেশের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এক বিবৃতিতে জানিয়েছে, হোমালিনের ভূপৃষ্ঠের 66 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হওয়ায় অনুভূত কম্পনের হার ছিল মৃদু। এ ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রায় 2 মাস ধরে চলা ইরান যুদ্ধের ভয়াবহতা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের স্থিতিশীলতার ভিতকে নাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের আগে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করত মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর নাকানি চুবানি খাওয়ার ঘটনায় আরব দেশগুলো টনক নড়তে শুরু করেছে।
আর তাই নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরতা কমাতে শুরু করেছে তারা। এছাড়া বর্তমানে চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে আরব বিশ্ব। আগে আরব অঞ্চল অর্থনৈতিকভাবে সফল ছিল মূলত কর ছাড়, সহজ ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ বান্ধব নীতির কারণে। এসব সুবিধা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে আরব বিশ্বের অর্থনীতিকে শক্তিশালী করেছে। কিন্তু ইরান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আরব বিশ্বের স্থিতিশীলতার উপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতদিন নিরাপত্তার ক্ষেত্রে আরব দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। তেলের বিনিময়ে নিরাপত্তা, এই অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করত আমেরিকার। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন দেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার তথাকথিত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এতে আরব দেশগুলো আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভরতার বিষয়টি পুনর্বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে চীন একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে উঠে এসেছে। গত এক দশকে আরব অঞ্চলে চীনের বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামোগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে আরব বিশ্বের সঙ্গে চীনের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে আরব চীন সম্পর্ক ৩টি গুরুত্বপূর্ণ খাতে আরও গভীর হতে পারে। প্রথমত, সবুজ জ্বালানি খাত। চীন বর্তমানে সৌর বিদ্যুৎ, বায়ুশক্তি এবং বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। আরব দেশগুলো ধীরে ধীরে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে চায়। এই ক্ষেত্রে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্বিতীয়ত, আর্থিক সহযোগিতা। ব্রিক্স কাঠামোর মাধ্যমে আরব দেশগুলো পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প খুঁজছে। বিশেষ করে ডলারের উপর নির্ভরতা কমাতে ডিজিটাল মুদ্রাভিত্তিক লেনদেনের মতো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে তারা বৈশ্বিক অর্থনীতিতে আরও স্বাধীনভাবে অংশ নিতে পারবে। তৃতীয়ত, অবকাঠামো ও বাণিজ্য সংযোগ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প গালফ দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছে। এই প্রকল্পের মাধ্যমে তারা নতুন বাণিজ্য পথ তৈরি করে মধ্য এশিয়া ও অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়াতে পারবে। তবে আরব দেশগুলো পুরোপুরি আমেরিকাকে বাদ দিয়ে চীনের উপর নির্ভর করতে চায় না। নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার এখনও অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। আরব অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা ও উন্নত সামরিক প্রযুক্তি মোতায়েন রয়েছে। অন্যদিকে চীনের সামরিক উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। আরব বিশ্বে অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও আমেরিকার আধিপত্য স্পষ্ট। আরব অঞ্চলের বেশিরভাগ দেশ এখনও তাদের সামরিক চাহিদার জন্য আমেরিকার উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, আরব দেশগুলোর বর্তমান কৌশল হল একক শক্তির উপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলা। তারা চীনকে এখন আমেরিকার পরিপূরক অংশীদার হিসেবে দেখছে। এই বহুমুখী কৌশল আরব দেশগুলোকে একটি পরিবর্তনশীল বিশ্বে আরও স্থিতিশীল ও নিরাপদ অবস্থানে রাখতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান যখনই আলোচনার পরিবেশ তৈরি করতে কিছুটা নরম হয়, আর ঠিক তখনই ট্রাম্পের প্রশাসন আরও গরম বার্তা দিয়ে পরিস্থিতিকে জটিল করে তোলে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরান আলোচনার পরিবেশ তৈরি করতে কিছুটা ইতিবাচক ও নমনীয় মনোভাব দেখালেও যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের অবস্থান অনেক সময় আরও কঠিন হয়ে ওঠে। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক সহজ হওয়ার বদলে আরও জটিল হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস বলেন, ইরান থেকে যেসব মিশ্র বার্তা বা পরস্পর বিরোধী সংকেত দেখা যায় সেগুলো আসলে কোনো নীতিগত বিভ্রান্ত নয়, বরং এগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল ও অনিশ্চিত অবস্থানের প্রতিক্রিয়া। তার ভাষায়, ইরান নীতি নির্ধারণের ক্ষেত্রে তুলনামূলকভাবে স্থির অবস্থান রাখলেও ওয়াশিংটনের দিক থেকে বারবার ভিন্ন ভিন্ন বার্তা আসায় পরিস্থিতির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। হরমুজের উদাহরণ টেনে তিনি বলেন, এক সময় ইরান যখন হরমুজ প্রণালীর অবরোধ শিথিল করার মতো সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিল, তখন তারা আশা করেছিল এর বিপরীতে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু বাস্তবে তা উল্টো হলো। ট্রাম্প প্রশাসন তখনও কঠোর অবস্থান বজায় রাখে এবং তাদের নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দেন।
সব মিলিয়ে বিশ্লেষকদের অভিমত হলো, যুক্তরাষ্ট্র যদি তার পররাষ্ট্র নীতিতে স্থিরতা ও ধারাবাহিকতা না আনে, তাহলে ইরানের পক্ষ থেকেও দীর্ঘমেয়াদে কোনো স্থিতিশীল বা ইতিবাচক অগ্রগতি আশা করা কঠিন হবে। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। প্রথম দফার আলোচনা ভেস্তে গেছে, আশা জাগিয়েছিল দ্বিতীয় দফার বৈঠকের আভাস। তবে সেটিও দোদুল্যমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। দুপক্ষে নিজেদের অবস্থানে অনড় থাকায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে আদৌ কি কোনো চুক্তি সম্ভব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের আলোচক দল পাকিস্তানের জন্য রওনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী আলোচনার পথ এখনো খোলা রয়েছে, তবে বাস্তবে ইরানের অবস্থানে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন দেখা যায়নি। তেহরান স্পষ্ট করে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পূর্ণ শর্ত পূরণ না হলে তারা আলোচনায় অংশ নেবেন না। গতকালও ট্রাম্প একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে রয়েছে, তবে মাঠ পর্যায়ে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। এখনো পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ওয়াশিংটন ডিসি ত্যাগ করেননি, যা আলোচনার অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী নৌ অবরোধের বিষয়টি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে সামনে এসেছে। ইরান এই বিষয়টি পাকিস্তানি মধ্যস্থকারীর কাছে তুলে ধরেছে এবং মধ্যস্থকারী জানিয়েছেন তিনি এ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তাতেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। নৌ অবরোধের পাশাপাশি মার্কিন পক্ষের অতিরিক্ত দাবিগুলো আলোচনার সম্ভাবনাকে জটিল করে তুলেছে। আদান প্রদান হওয়া বার্তাগুলোতে এমন কিছু শর্তের উল্লেখ রয়েছে যা ইরানের কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে, ফলে দুপক্ষের মধ্যে আস্থার ঘাটতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানি প্রতিনিধি দল মনে করছে যুক্তরাষ্ট্র এখনও বাস্তবতা বিবেচনায় আনতে ব্যর্থ হচ্ছে। সামরিক ক্ষেত্রে ভুল হিসাব নিকাশের যে পরিণতি তারা ভোগ করছে, সেই একই মানসিকতা নিয়ে আলোচনায় এলে তা কেবল সময়ের অপচয়। এই কারণে ইরান এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সঙ্গ দিতে অনাগ্রহী। এছাড়া মৌলিক বাধাগুলো দূর না হওয়ায় এবং তেহরানের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তির সুস্পষ্ট সম্ভাবনা তৈরি না হওয়া পর্যন্ত আলোচনায় অংশ নেওয়ার কোনো ভিত্তি তারা দেখছেন না। এমনকি কিছু গণমাধ্যমে আলোচনাকে প্রতারণা হিসেবেও ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ইরান। এদিকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্প তেহরানের উপর চাপ বাড়াচ্ছেন। সেই সাথে চলছে প্রতিনিয়ত হুমকি। তাই গালিবাফের স্পষ্ট বার্তা, হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান। অন্যদিকে ট্রাম্পও অনড়, স্পষ্ট জানিয়েছেন চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না। সেই সাথে ট্রাম্পের দাবি নতুন চুক্তি আগেরটির চেয়ে ভালো হবে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। বুধবার 22 এপ্রিল এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফার শান্তি আলোচনা আদৌ শুরু হবে কিনা তা এখনো অনিশ্চিত। সম্ভাব্য বৈঠককে ঘিরে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে ইরান এখনো সিদ্ধান্ত নেয়নি তারা আলোচনায় অংশ নেবে কিনা। একই সঙ্গে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে প্রয়োজনে তারা সাময়িকভাবে মোকাবেলার জন্য প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রকে আবারও জবাব দিতে দ্বিধা করবে না। সব মিলিয়ে দুপক্ষের কঠোর অবস্থান, পারস্পরিক অবিশ্বাস এবং জটিল শর্তের কারণে সম্ভাব্য চুক্তির পথ ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন দেখার বিষয় কূটনৈতিক প্রচেষ্টা তেহরান ওয়াশিংটনের এই অচল অবস্থা ভাঙতে পারে কিনা, নাকি পরিস্থিতি আবারও সংঘাতের দিকেই গড়ায়। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। মধ্যপ্রাচ্যের মানচিত্রে আবারও রক্তের দাগ। গাজায় হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যার পর এবার ইসরায়েলের বিষাক্ত নজর পড়েছে লেবাননের ওপর। কিন্তু কেন এই যুদ্ধ?
এটি কি শুধুই নিরাপত্তার প্রশ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতার মোহ আর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা? আজ আমরা উন্মোচন করব লেবানন আগ্রাসনের নেপথ্যের সেই নিষ্ঠুর সত্য। ইসরায়েল দাবি করছে তারা ১৯৮২ সাল থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু গত ২ দশকে তারা বারবার প্রমাণ করেছে যে লেবাননের অভ্যন্তরীণ দুর্বলতাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। খ্রিস্টান, সুন্নি এবং শিয়াদের মধ্যকার ক্ষমতার ভারসাম্য নষ্ট করে দেশটিকে অস্থিতিশীল রাখাই যেন ইসরায়েলের মূল কৌশল। আর এখন সেই পুরনো অজুহাতে আবারও লেবাননের ভূখণ্ডে হানা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। গাজায় হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়ে এবং নিজ দেশে তীব্র জনরোষের মুখে পড়ে নেতানিয়াহু এখন দিশেহারা। নিজের রাজনৈতিক ইমেজ ফিরে পেতে তার একটি বড় বিজয় প্রয়োজন। ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষিতেও সুবিধা করতে পারছেন না তিনি, তাই নিজের ব্যর্থতা ঢাকতে লেবানন সীমান্তকে তিনি নতুন যুদ্ধের রণক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন। গাজায় যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে ঠিক সেই একই কায়দায় এখন দক্ষিণ লেবাননের শিয়া অধ্যুষিত গ্রামগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। হাজার হাজার সাধারণ মানুষকে বৈরুতের দিকে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে দখলদারিত্বই নাকি এর একমাত্র সমাধান, কিন্তু তারা ভুলে যাচ্ছে দখলদারিত্ব মানেই দীর্ঘস্থায়ী শোষণের এক জঘন্য অধ্যায়, যা কেবল আরও রক্তপাতী বয়ে আনবে। পুরো বিশ্বের চোখ এখন ইরান আর হরমুজ প্রণালীর দিকে, আর এই সুযোগেই লেবাননে চলছে নির্মম হত্যাযজ্ঞ। নেতানিয়াহু হয়তো তার ক্ষমতা ধরে রাখতে পারছেন, কিন্তু তার এই সামরিক দাম্ভিকতার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে একটি বিষয় পরিষ্কার, ইরান বা যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি এখনও রয়ে গেছে, কারণ উভয় পক্ষই জানে সর্বাত্মক যুদ্ধের চরম মূল্য শেষ পর্যন্ত সবাইকেই চুকাতে হবে। দখলদারদের এই নিষ্ঠুর পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি লেবাননের মাটি থেকেই শুরু হবে ইসরায়েলের চূড়ান্ত পতনের ইতিহাস? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎ করে নতুন এক প্রশ্ন ঘুরছে। ইরানের হামলা এত নিখুঁত হচ্ছে কিভাবে? বিশেষজ্ঞদের মতে এর পিছনে থাকতে পারে ইরান নয়, চীনের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি। সাম্প্রতিক বিভিন্ন গোয়েন্দা তথ্য বলছে চীনের তৈরি শক্তিশালী একটি স্পাই স্যাটেলাইট ব্যবহার করছে ইরান। এই স্যাটেলাইট এতটাই উন্নত যে আধা মিটার দূরত্ব থেকেও স্পষ্ট ছবি তুলতে পারে, যা ইরানের আগের সক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ধারণা করা হচ্ছে এই প্রযুক্তির সাহায্যে ইরান এখন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিগুলো খুব সহজেই শনাক্ত করতে পারছে। ইরান আর্থ আই নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি 301B স্পাই স্যাটেলাইট বা গোয়েন্দা উপগ্রহের নিয়ন্ত্রণ লাভ করেছে। হামলার আগে টার্গেট ঠিক করা থেকে শুরু করে হামলার পর ক্ষয়ক্ষতি যাচাই সবই করা যাচ্ছে প্রায় রিয়েল টাইমে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। শুধু তাই নয়, চীনের বেইদু নেভিগেশন সিস্টেমের সঙ্গে এই স্যাটেলাইট যুক্ত হওয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে আঘাত হানতে পারছে। তবে চীন এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের দাবি এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কেউ সামরিক সহায়তা দিলে তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে এটা এক ধরনের ডিজিটাল যুদ্ধ, যেখানে সরাসরি যুদ্ধে না গিয়েও প্রযুক্তির মাধ্যমে শক্তি বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, মহাকাশ থেকে শুরু হওয়া এই নতুন লড়াই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ঠিক কোথায় নিয়ে যাবে? সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। ওয়াশিংটন ডিসি। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে উপস্থিত পেন্টাগনের মিসাইল ডিফেন্স এজেন্সির পরিচালক জেনারেল স্টিথ কাউন্সি প্রশ্ন করা হচ্ছিল,
ইরান যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতি সম্পর্কে জেনারেল কাউন্সি একটু থামলেন, তারপর স্পষ্ট কণ্ঠে বললেন, ইরানের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের কয়েক বছর সময় লাগবে। এই বক্তব্য শুনে কংগ্রেসের সদস্যরা হতবাক, কারণ পেন্টাগন এতদিন সবকিছু নিয়ন্ত্রণে বলে আসছিল। অথচ আজ তারা নিজেরাই স্বীকার করে নিলেও আমেরিকার অস্ত্রের ভান্ডার প্রায় ফাঁকা। এই স্বীকারোক্তি শুধু যুদ্ধের পরিসংখ্যান নয়, এটি আমেরিকান আধিপত্যের এক চরম পতনের ইঙ্গিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭০ থেকে ৭২ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্র এত বড় ধাক্কা আর কখনো খায়নি। ভিয়েতনামে হার, আফগানিস্তানে পলায়ন, ইরাকে অস্থিরতা, সব মিলিয়েও এত বড় কৌশলগত পতন তারা দেখেনি। কেননা ইরান যুদ্ধে তাদের শুধু অস্ত্রই শেষ হয়নি, শেষ হয়েছে তাদের আত্মবিশ্বাস। তারা বুঝতে পেরেছে পৃথিবীতে এখন তারা একা নয়। চীন, রাশিয়া, ইরান, ৩ শক্তি মিলে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর যুক্তরাষ্ট্রের সামনে এখন কঠিন সময়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকরী ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হল থাড। এই ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মূল্য $15 মিলিয়ন, অথচ ইরানের তৈরি একটি ব্যালিস্টিক মিসাইলের মূল্য মাত্র কয়েক লাখ ডলার। অঙ্কটা দাঁড়াচ্ছে, ইরান একটি মিসাইল নিক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে তা ধ্বংস করতে $15 মিলিয়ন খরচ করতে হচ্ছে। এখন হিসাব করুন, ইরান মাসে তৈরি করতে পারে 200 থেকে 300 ব্যালিস্টিক মিসাইল, অথচ যুক্তরাষ্ট্রের তৈরি থাড ইন্টারসেপ্টর বছরে মাত্র 100টি। লকহিড মার্টিন কোম্পানি বছরের সর্বোচ্চ 100টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে, ইরান মাসে যা তৈরি করে যুক্তরাষ্ট্র তা ধ্বংস করতে পারে বছরে। একজন প্রতিরক্ষা অর্থনীতিবিদ বলেছেন, এটা অসম্ভব এক সমীকরণ। ইরানের মিসাইল উৎপাদন সক্ষমতা এতটাই সস্তা ও দ্রুত যে যুক্তরাষ্ট্র কখনো তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে প্রতিরক্ষার চেয়ে আক্রমণ অনেক সস্তা, আর ইরান সেই সুযোগটা কাজে লাগিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক রুশির বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম 16 দিনেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো প্রায় 4200টি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করেছে। মার্চের শেষ সপ্তাহ নাগাদ যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম, ইসরায়েলের অ্যারো ও ডেভিড স্লিং এবং উপসাগরীয় দেশগুলোর প্যাট্রিয়ট ব্যাটারির মজুদ প্রায় ফুরিয়ে এসেছিল। কারণ ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সংঘাতে নামতে গেলে তাদের আগে থেকেই বিশাল মজুদ তৈরি করতে হবে, আর সেই মজুদ তৈরি করতে কয়েক বছর সময় প্রয়োজন। এই কয়েক বছরে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। 6 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়েছে $100 বিলিয়ন। শুধু প্রথম সপ্তাহে এই খরচ ছিল $11 বিলিয়ন। মার্কিন নৌবাহিনী ইরানের বিরুদ্ধে নিক্ষেপ করেছে 850টির বেশি টমাহক মিসাইল। যুদ্ধের প্রথম 16 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী প্রায় 7110টির বেশি বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। এখন এই ফাঁকা ভান্ডার পূরণ করতে পেন্টাগন চাচ্ছে আরও $200 বিলিয়ন জরুরি তহবিল। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই অর্থের আবেদন করেছেন। অথচ 2026 সালে পেন্টাগনের মোট বাজেট যেখানে $1000 বিলিয়ন কিছু বেশি, সেখানে অতিরিক্ত $200 বিলিয়ন মানে 1/5 বেশি। এত অর্থ কি কংগ্রেস দেবে সেটা নিয়েও সন্দেহ আছে, কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন ভালো অবস্থায় নেই। করোনা পরবর্তী মন্দা, ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত, এসব মিলিয়ে আমেরিকার কোষাগার প্রায় ফাঁকা। ট্রাম্প প্রশাসন চাইলেও হয়তো এত টাকা জোগাড় করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কিছুদিনের জন্য দুর্বল থাকবে, আর সেই সুযোগ কাজে লাগাতে পারে ইরান ও তার মিত্ররা। ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিতে। ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের সব সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। 2003 সালে ইরাক আক্রমণের পর থেকে প্রায় 22 বছর ধরে সেখানে ছিল মার্কিন সেনা। গ্রিন জোন নামে খ্যাত সেই বিশাল সামরিক এলাকা থেকে আজ সবাই চলে গেছে। শুধু ইরাক নয়, সিরিয়া থেকেও সৈন্য প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। 2015 সাল থেকে সিরিয়ায় শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করে আসছিল তারা। আন্তর্জাতিকভাবে বহু আপত্তি থাকলেও তারা সিরিয়া ছাড়েনি। কিন্তু ইরানের সঙ্গে এই যুদ্ধের পর তারা সিরিয়া থেকেও সৈন্য সরিয়ে নিয়েছে। একজন সিরিয়ান বিশ্লেষক বলেছেন, এটি সিরিয়ার জন্য মুক্তির বার্তা। যুক্তরাষ্ট্রের সৈন্যরা আমাদের মাটি ছেড়েছে, এটা ইরানের প্রতিরোধের জন্য। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি একটি বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি খালি করে দিয়েছে। এখন এই শূন্যস্থান পূরণ করবে কারা? হয়তো ইরান, হয়তো রাশিয়া, হয়তো চীন। যাই হোক, এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত পতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটিশ সাম্রাজ্য পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করত। তাদের উপনিবেশ ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। ভারতীয় উপমহাদেশ ছিল তাদের মুকুটের অন্যতম রত্ন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা খাওয়ার পর তারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে স্বাধীন করে দেয় এবং সেখান থেকে চলে আসে। ইরানের সঙ্গে এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র এখন কি সেই একই পথে হাঁটছে? তারা কি তাদের পৃথিবীব্যাপী ঘাঁটিগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেখান থেকে
সরে গিয়ে নিজেদের ভূখণ্ডকে নিরাপত্তার জন্য জোর দেবে? ইতিহাসের পাতা উল্টালে অনেক সাদৃশ্য চোখে পড়ে। একজন ইতিহাসবিদ বলেছেন, প্রত্যেক সাম্রাজ্যেরই পতন ঘটে। ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটছে ইরান যুদ্ধের পর। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। এই যুদ্ধে ইরানের কিছু সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের কৌশলগত অবস্থান অটুট রয়েছে। তাদের আঞ্চলিক মিত্ররা হিজবুল্লাহ, হুথি, হাশদ আল-শাবি সবাই সক্রিয় রয়েছে। তেহরান পরাজিত প্রতিপক্ষ নয়, বরং শক্তিশালী আলোচনাকারী একটি শক্তি হিসেবে উঠে এসেছে। একজন ইরানি জেনারেল বলেছেন, আমরা প্রমাণ করেছি আমেরিকা যত বড় শক্তিই হোক না কেন তারা অজেয় নয়, তাদের দুর্বলতা আছে, আর আমরা সেই দুর্বলতা খুঁজে বের করতে জানি। এটা আমাদের জয়। ইরান এখন বিশ্ব মঞ্চে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে, আর ইরান তাদের শর্তে সেই আলোচনা করতে চায়। এটা পারস্যের সন্তানদের বড় কূটনৈতিক সাফল্য। ইরান যুদ্ধে আমেরিকার শুধু অস্ত্রই শেষ হয়নি, শেষ হয়েছে আত্মবিশ্বাসও। একজন মার্কিন সিনেটর বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করে নিজেদের দুর্বল করে ফেলেছি। এখন আমাদের শত্রু চারদিক থেকে ঘিরে ধরেছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সবাই আমাদের দুর্বলতার টের পেয়ে গেছে। এটা খুবই বিপজ্জনক। হরমুজ প্রণালীর বুকে তখন সন্ধ্যা। সূর্য ডুবে যাচ্ছে লাল আভা ছড়িয়ে। সেই লাল আভা যেন রক্তের রং। সেই রং ইরানের শহীদদের, যারা মরেছেন এই মাটির জন্য, যাদের রক্তে আজ ভেজা হরমুজের ঢেউ। এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। তার সামনে পেন্টাগনের রিপোর্টে লেখা, আমরা ইরান যুদ্ধে পরাজিত হয়েছি। আমাদের অস্ত্রের ভান্ডার ফাঁকা, আমাদের মিত্ররা সরে যাচ্ছে, আমাদের ঘাঁটিগুলো খালি, আর ইরান শক্তিশালী হয়েছে। ট্রাম্পের চোখে ঘুম নেই। তিনি বারবার রিপোর্ট পড়ছেন। তিনি বুঝতে পারছেন তিনি হেরে গেছেন, কিন্তু তিনি স্বীকার করতে চান না, কারণ স্বীকার করা মানে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি। কিন্তু বাস্তবতা তো আর লুকানো যায় না। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল হতে লাগবে কয়েক বছর। $100 বিলিয়ন খরচ হয়েছে, আরও যাচ্ছে $200 বিলিয়ন। ইরাক ও সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তারা। মিত্ররা চীনের দিকে ধাবিত হচ্ছে। আর ইরান তো হারেনি, বরং ইরান আরও শক্তিশালী হয়েছে। একজন বৃদ্ধা মা যেমন ছেলের পুরনো জামা আলমারিতে রেখে দেয়, তেমনি ইরানের মাটি তার শহীদদের রক্ত বুকে ধারণ করে রেখেছে। সেই রক্ত কখনো শুকায় না। সেই রক্ত ইরানের প্রতিরোধের চিরন্তন আগুন জ্বালিয়ে রাখে। আর সেই আগুনের সামনে ট্রাম্পের সব অস্ত্র ব্যর্থ।